আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিটি তাওফিক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের একদম শুরু থেকে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন। যারা আগে কখনো কম্পিউটারে কাজ করেননি তারাও ইনশাআল্লাহ খুব সহজে কাজ শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের হোম মেনু থেকে। হোম মেনুর শুরুতে আমরা দেখব ক্লিপবোর্ড অপশন দেখতে পাচ্ছি, ক্লিপবোর্ড গ্রুপটা। এই ক্লিপবোর্ডে আমরা শিখব কাট, কপি, পেস্ট। কিভাবে আমরা কোনো লেখাকে কপি করব, যেটাকে আমরা ডুপ্লিকেট বলে থাকি। এর জন্য কিছু টেক্সট করতেছি। এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এই টেক্সটটার মধ্যে সকল লেটার আছে, তাই এই লেখাটা লিখলাম। আমরা এখন যদি চাই যে এই লেখাকে আমরা কাট, কপি করব, সেজন্য শুরুতে আমাদের কিভাবে সিলেক্ট করতে হবে টেক্সটে এটা জানতে হবে। সিলেক্ট করার জন্য আমাদের মাথায় রাখতে হবে আমি টেক্সটটা কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব, ঠিক সেই অনুপাতে শুরু অথবা শেষের দিকে কার্সরটা রেখে আমরা যদি মাউসের ধরুন চাপ দিয়ে টান দিই তাহলে সিলেক্ট হয়ে যাবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করলাম, করার পর আমরা কপি ক্লিক করলাম, এর মানে আমার টেক্সটটা কপি হয়ে গেল। এর পরবর্তীতে আমার কাজ হচ্ছে এই টেক্সটটাকে যে কোনো একটা স্থানে রাখতে হবে। এই কারণে আমি কি করলাম যে তার নির্দিষ্ট জায়গায় একটা করে দেব, এটা পেস্ট করে নিচে আসলাম, এর মানে এখানে আমি পেস্ট করব। তাহলে এখানে পেস্ট করার সাথে দেখা যাচ্ছে আমার লেখাটাকে পেস্ট হয়ে গেল। তাহলে প্রথম যে আমি টেক্সটটা কপি করলাম মানে কি, আমরা এটা জানলাম যে কিভাবে কপি করতে হয়। এবার আমরা জানবো কিভাবে একটা লেখাকে কাট করতে হয়। কাট বলতে কি বোঝায়, যে যতটুকু অংশ রয়েছে ততটুকু অংশকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা কাটে ক্লিক করলে দেখা যাবে সেখান থেকে টোটালি যতটুকু সিলেক্ট করি ততটুকু সেখান থেকে মুছে যাবে। তা আমরা একটু বাস্তবে প্র্যাকটিস করে দেখি। যেমন আমরা এ কুইক ব্রাউন ফক্স সিলেক্ট করে কাটে ক্লিক করার সাথে দেখেন যে আমার লেখাটা সেখানে নেই। এখন আমরা কি করতে পারি, যেহেতু কাট করেছি এখন কোথাও পেস্ট করিনি, তাহলে আমরা এই অবস্থায় পেস্টে ক্লিক করলে দেখা যাবে আমি যতটুকু সিলেক্ট করছিলাম ঠিক ততটুকুই কিন্তু আমার এটা পেস্ট হয়ে গেল ওখান থেকে যেটা আমরা কাট করেছি। এরকম করে কাট করা যায়। যেমন আমি এখন যদি আবার এখানে ওভার দ্য লেজি ডগ কে সিলেক্ট করি, এখানে জাম্প ওভার দ্য লেজি ডগ করার পর আমি এখানে যদি কপি ক্লিক করি, করার পর পেস্টে ক্লিক করে দেখেন আমি যতটুকু আমি কপি করেছি ততটুকু আমার চলে আসছে। এরকম করে কপি এবং কাট করা হয়। আমার জানার মধ্যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কাট, কপি এবং পেস্ট এই তিনটি বিষয়ে কাজ করা হয়। এখন আরেকটি বিষয় আপনাদের জানাতে চাচ্ছি যে যদি কখনো আমাদের এরকমটা হয়, প্রথমবার একটা বিষয় কপি করছি, করার পর পেস্ট করছি, পরবর্তীতে যদি প্রথম অংশটুকু আমাকে পেস্ট করতে হয়, যেমন আমি একটা দুটো তিনটা করে পর্যায়ক্রমে করতে চাই, তাহলে আমরা একটা কাজ করবো, সেটা দেখবো যে ক্লিপবোর্ডে ক্লিপ অপশনে ক্লিপবোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস। এখন আমাদের একটা কাজ করতে হবে যে যে জায়গাটা আমার প্রয়োজন কপি করার, সেটা আমরা যদি কপি করি তাই দেখা যাচ্ছে সাথে সাথে এই যে একটা ক্লিপবোর্ড চলে আসছে সেখানে কিন্তু চলে আসছে। এরপর আমি জাম ওভার সিলেক্ট করলাম, কপি করলাম, দেখেন অটোমেটিক ভাবে এখানে জাম ওভার চলে আসছে। এখন আমি যদি দা লেজি ডগে ক্লিক করি তাহলে কপি করলাম, দেখেন এখানে উপরে একবারে চলে আসছে দা লেজি ডগ। এইটাকে যদি আমরা কখনো চাই যে এই বিষয়গুলো আমরা কি করব, পেস্ট করব, তাহলে তার উপরে যদি আমরা কার্সরটা রাখি, কার্সরটা রাখার পর আমরা এখানে যদি পেস্ট করতে চাই তাহলে ডাবল ক্লিক করলেই কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে যায়। আমরা এখানে এ কুইক ব্রাউন ডাবল ক্লিক করলাম চলে আসছে, দেখেন এখানে ক্লিক করলাম তাহলে যেটা চলে আসছে। এরকম করে ডাবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের চলে আসছে। এর মানে হচ্ছে আমাদের প্রথমবার যদি একবার আমরা কপি করি, দ্বিতীয়বার আমাদের কপি করতে হবে না। আমরা পূর্বে যে কপিটা করছি সেটা কিন্তু আমরা সহজে পেস্ট করতে পারবো।
এটা হচ্ছে কপি কাট পেস্টের ক্লিপবোর্ডে আমাদের সহজ নিয়ম। এরপর এই কাজটি আমরা যদি চাই যে এখন যে কোনো বিষয়ে তো সম্ভবত একটি নাম থাকে, তাই না? যে আমরা যে টেক্সট গুলো করতেছি তো সেই টেক্সট গুলোর তো অবশ্যই আলাদা আলাদা নাম রয়েছে। তাহলে আমরা এই টেক্সটে যে নামগুলো আছে আমরা যদি আমাদের মতো করে নাম দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা যদি দেখি যে ফন্ট যে ডক অপশন রয়েছে, এই ফন্টের শুরুতে আমরা ক্যালিবারি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। যে ক্যালিবারি নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্যালিবারিতে কার্সরটা রাখলে আমরা এখানে দেখতে পাবো এখানে অনেকগুলো নাম রয়েছে। এই নামগুলো সাধারণত যতগুলো টেক্সট রয়েছে সবগুলো টেক্সটই কিন্তু নাম। এই নামগুলো বিভিন্ন ধরনের নামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাইলে এখানে হয়ে থাকে। এখানে আমরা যেমন যে টেক্সটগুলো বর্তমান করেছি সেগুলো হচ্ছে ক্যালিবারি বডি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালিবারি বডি। এই ক্যালিবারি বডি শুধুমাত্র আমাদের এই টেক্সটের নাম। আমরা যদি চাই এই ক্যালিবারি বডি থেকে বাদ দিয়ে আমরা অন্য কোনো নাম আমরা এখানে টেক্সট করব, বা ফন্ট নেমটা আমরা ক্যালিবারি বডি বাদ দিয়ে অন্য কোনো নাম দিব, তাহলে আমরা কি করব, যে ফার্স্ট টাইম হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করলাম। এরপর আমি যদি এখানে ফন্টে এখানে ক্যালিবারি দিয়ে ক্লিক করি তাহলে দেখবো অনেকগুলো আমাদের এখানে ফন্ট দেখা যাচ্ছে। যেটা আমাদের ভালো লাগে দেখেন, আমি এখানে টাইমস রোমান দিলাম, দেওয়ার সাথে আমার টেক্সটটা কিরকম হয়ে গেল। প্রথম যে আমার টেক্সটটা ক্যালিবারি, দ্বিতীয়টা দেখেন আমার নামের চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি আমার ফন্ট নেমটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম করে আমরা যদি চাই যে বিভিন্ন ধরনের ফন্ট নেম দিতে, তাহলে আমরা এরকম ভাবে বিভিন্ন ধরনের ফন্ট নেম দিতে পারি, এটা আমাদের ইচ্ছে মতো করে। এরপর যদি আমাদের বলে যে এই টেক্সটটা আছে যতটুকু আমরা এখানে করছি ততটুকু যদি আমরা এখানে সিলেক্ট করি, করার পর আমি এখানে ফন্ট নেমে গেলাম, এখানে আমি যদি এখন চাই যে অন্য এরিয়াল দেব বা এরিয়াল ব্ল্যাক ক্লিক করলাম, দেখেন কিছুক্ষণ আগে এই টেক্সটটা যেরকমটা ছিল তার কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন জাম ওভার দ্য লেজি ডগটা মনে হচ্ছে একটু বোল্ড হয়ে গেল এবং লেখাটাকে আমাদের আকর্ষণীয় করার জন্য চোখে ধরার মতো মোটা হয়ে গেছে, যেটাকে বলা হয়। এরকম করে যে ফন্ট নেমটা রয়েছে, এই ফন্ট নেমটার বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে। যেমন আমি এটা যখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা ফন্ট নেমে গেলাম, ফন্ট নেমে গিয়ে বিভিন্ন ধরনের এখানে ফন্ট নেম আছে, সেই ফন্ট নেম গুলোকে আমরা চেঞ্জ করে দেই, তাহলে দেখতে পাবেন এখানে কি রকম আসে। টেক্সট গুলোর সাথে সাথে ফন্ট নেমের সাথে সাথে এখানে বিভিন্ন স্টাইলে হয়ে যায়। আচ্ছা, যদি কখনো এরকমটা হয় যে এই টেক্সট গুলো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, তাহলে এই যে অপশনটা রয়েছে এখানে আমরা কার্সরটা রেখে আমরা লিখতে পারি। যেমন এরিয়াল ব্ল্যাক এখানে লিখলাম, লেখাটার সাথে সাথে কিন্তু আমার এখানে এরিয়াল ব্ল্যাক চলে আসছে, আমার কিন্তু খুঁজতে হলো না। এর মানে যদি কখনো কোনো ফন্ট নেম আমাকে এখানে লিখতে হয়, তাহলে আমরা এখানে শুধুমাত্র সার্চ দিলেই সেই টেক্সটটা চলে আসবে। আমি এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করার পর এরিয়াল ব্ল্যাক ক্লিক লিখলাম, অটোমেটিক কিন্তু আমার এখানে ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেল। এর পরবর্তীতে হচ্ছে আমি যদি চাই যে আমি এটাকে বাদ দিয়ে অন্য কোনো ফন্ট নেম দিব, তার এখানে যদি আমরা কি করি, যেখানে দেখবি যে অনেকগুলো এখানে ফন্ট নেম রয়েছে, এই ফন্ট নেম গুলো থেকে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা দিতে পারি। এখন দেখা যাচ্ছে এখানে আমি আমার নিজের নাম দিলাম বা আমার ভাগিনের নাম দিলাম ফাইম আলী হাসান। এখন চিন্তা করতেছি যে এটাকে আমি দেখি ফন্ট নেম আছে কিনা। আচ্ছা, এখানে যখন আমি লিখলাম, লেখার পর দেখেন যে কোথাও কোনো ফন্ট নেম নাই, পেয়েছে কি পাইনি। এই কারণে আমরা কি করব, যতটুকু আমরা যদি চাই যে আমরা নিজেদের নামে ফন্ট নেম তৈরি করব, তাহলে আমরা নিজেরাই ওখানে সার্চ অপশনে আমরা নামগুলো লিখব। যেমন আমি ফাইম আল ইহসান আমি টেক্সটটা করলাম, এখানে কোথাও নাই, এই অবস্থা থেকে আমি কি করব, ইন্টারপ্রেস করব। যখন ইন্টারফেস করতে হয় এখানে ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করব, তাহলে দেখা যাবে এখানে আমার ওই নামে আসছে। দেখেন আমি এখানে কার্সর রাখলাম, এখানে ফাইম আলী ইহসান ফন্ট নেমটা চলে আসছে। এরপর দেখেন যে কার্সর এখানে রাখছি ফাইম আলী ইহসান, মানে এখানে নাম ছিল না ফন্ট নেম, কিন্তু এখন কিন্তু আমার ফন্ট নেমটা আমার নিজের নামেই হয়ে গেল। এরকম করে যদি আমরা চাই যে বিভিন্ন ধরনের নামে বা আমার নিজের ইচ্ছে মতো করে আমি এখানে ফন্ট নেম দিব, তাহলে আমরা এখানে কিন্তু দিতে পারি। এখন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এই যে আমাদের টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো তো বিভিন্ন ভাবে আমাদের ছোট বড় হতেই পারে, তাহলে এটাকে বলা হয় সাধারণত ফন্ট সাইজ।
মানে এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো বিভিন্ন ধরনের ফন্ট সাইজ হয়ে থাকে, আমরা নিজেদের ইচ্ছা মতো বাড়াইতে পারি কমাতে পারি। যেমন এখানে বড় একটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ফন্ট নেমের পাশে একটা দেখতে পাচ্ছি ঘর এবং অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফন্ট সাইজ ঘর। এখানে দেখেন আমি এখানে এখনই করে দিলাম 36 সাইজ করে দিলাম। 36 সাইজ করে দেওয়ার সাথে আমার টেক্সটটা অনেক বড় হয়ে গেল। দেখেন এই কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, আমার লেখাটা কত বড় হয়ে গেল। এটা আমরা যদি আবার কমাই যাই, দেখেন আমি কমাই দিলাম 12 দিলাম, আমার টেক্সটটা কতটুকু হয়ে গেল। এরকম করে আমরা ফন্ট সাইজ বাড়াইতে পারি কমাইতে পারি। তবে এখানে একটা বিষয় রয়েছে, এখানে ক্লিক করা দেখেন 12 14 16 18, এখানে কিন্তু 15 সংখ্যা নেই। ফন্ট সাইজ যদি আমাদের বলা হয় যে আপনি 15 ফন্ট সাইজ করে দেন, তখন আমরা কি করব? এরকম প্রশ্ন হতেই পারে, স্বাভাবিক। যদি কখনো আমাদের এরকম করে, যেমন এখানে আমাদের কি নাই 15 নাই 17 নাই 19 21, তাহলে আমরা এই যে সংখ্যা তখন যেভাবে আমরা সার্চ দিয়েছি ঠিক তেমনই ভাবে এখানে 15 যদি লিখে আমি ইন্টারপ্রেস করি, তাহলে দেখা যাবে আমার ফন্ট সাইজটা ঠিক 15 হয়ে গেছে। তাহলে ফন্ট নেমের মতো করে যদি কখনো আমাদের ফন্ট সাইজ দিতে বলে যে আপনারা 15 17 19 এরকম ফন্ট সাইজ দিয়ে দাও, বা ওরা যেটা কমান্ড করে আমরা যদি ওখানে সম্পূর্ণটাই লিখে দিই, লিখে দিয়ে ইন্টার প্রেস করি, তাহলে দেখা যাবে আমাদের ফন্ট সাইজটা আমাদের মতো করে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমরা ফন্ট নেম যদি দিতে চাই, আমরা সেটাও আমাদের নিজেদের ইচ্ছে মতো করে আমরা তৈরি করে দিতে পারি, ফন্ট সাইজটা আমরা নিজেদের ইচ্ছা মতো করে দিতে পারি। পাশাপাশি আমরা যদি দেখি এখানে বড় হাতের একটা এ একটা ছোট হাতের এ দেখতে পাচ্ছি, ঠিক এটাও কিন্তু ফন্ট সাইজেরই কাজ। এখানে যদি আমরা বড় হাতের এ তে ক্লিক করি তাহলে বড় হচ্ছে, ছোট হাতের এ তে ক্লিক করে ছোট হয়। এখন আমরা দেখবো যে বোল্ড, বি তে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, বি তে বোল্ড, এখানে সিলেক্ট করে বি তে ক্লিক করার সাথে দেখা যাচ্ছে যে আমার টেক্সটটাকে কি হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। এরপর আমি যদি পাশে আই দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইতালিক। আমি যদি কোনো টেক্সটকে ইতালিক করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমি যদি আইতে ক্লিক করি, দেখা যাচ্ছে যে আমার লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, এবার ইতালিক হয়ে গেছে। দেখেন আমার লেখাটাকে একটু বাঁকা হয়ে গেছে, যেটাকে ইতালিক বলা হয়। আবার আমরা যদি চাই যে আমাদের যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলোর নিচে আমি কি করব, আন্ডারলাইন দিব, তাহলে আমরা এই যে ইউ অপশন দেখতে পাচ্ছি, ক্লিক করলে দেখেন যে আমার টেক্সট গুলোর নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তাহলে আমি কোনো লেখার নিচে যদি আমি আন্ডারলাইন দিতে চাই, আমরা সে আন্ডারলাইনটাও দিতে পারি আমাদের মতো করে। এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী অংশ দেখতে চাই, সেটা আমরা দেখতে পাবো একটা এক্স দেখতে পাচ্ছি, এক্স এর নিচে মনে হচ্ছে কিছু লেখা। পাশাপাশি যদি পয়েন্টটা আমরা দেখতে চাই, তাই সেটাখানেও আমরা দেখতে পারি যে একটা এক্স দেখতে পাচ্ছি, সেই এক্স এর উপরে আবার কিছু লেখা দেখতে পাচ্ছি। এর মানে যদি আমরা সাধারণত আমাদের যে গণিতের সূত্রগুলো রয়েছে, যেমন এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার, যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলোর যে পাওয়ার অংশ রয়েছে, সেই এই পাওয়ার গুলো লিখতে হয়। মানে আমি এখানে যদি লিখি যে ইকুয়াল, মানে ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ, এরপর যে আমি এখানে সুপারস্ক্রিপ্ট মানে উপরে যে অংশটুকু আছে স্কয়ার পাওয়ার মনে হচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু দেখা যাবে আমার কার্সরটা উপরে চলে যাবে। তাই আমি যদি কার্সরটাকে উপরে যখন যাবে, তখনই কিন্তু আমাকে বুঝতে হবে সেটা সুপারস্ক্রিপ্ট। আর নিচে যদি কখনো কোনো পাওয়ার দিতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট। আমাদের দুইটা অংশ হবে, একটা সুপারস্ক্রিপ্ট এবং একটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হচ্ছে পাওয়ার গুলো সবসময় উপরেই হয়, সাবস্ক্রিপ্ট হচ্ছে পাওয়ার গুলো নিচে হয়। আমি এখানে যখন সুপারস্ক্রিপ্ট ক্লিক করলাম, তখন আমার কিন্তু পাওয়ার উপরে গেল কাছাকাছি, এবং আমি কি করতে পারতেছি, ওখানে কিন্তু পাওয়ারের লিখতে হবে। যেমন আমি কিন্তু 2 দিলাম, আমার কি হলো, পাওয়ারটাকে উপরে কি আসলো, আমাদের 2 আসলো। আবার যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমার স্বাভাবিক চলে আসছে। আবার দেখেন আমি পাওয়ারের পর ইকুয়াল এ, তারপর হচ্ছে আবার পাওয়ার প্লাস 2a বি প্লাস, এরপর আমি বি তে ক্লিক করলাম, বি তে পর আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করার সাথে কিন্তু আমার কার্সরটা উপরে চলে যাবে। এই যে ক্লিক করলাম, উপরে চলে গেলে এবার 2 লিখলাম, তাহলে আমার এখানে চলে আসছে a প্লাস বি স্কয়ার ইকুয়াল, আমি এখানে টোটালি কিন্তু আমার সূত্রটা প্রায় হয়ে গেছে। আচ্ছা, ঠিক একই রকম করে আমরা যদি সাবস্ক্রিপ্ট লিখতে চাই, তাহলে আমরা ঠিক একই রকম করে আমরা পাওয়ারে ক্লিক করতে পারি, আবার টাইপটা করতে পারি। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি কখনো আমাদের শর্টকাট কমন ইউজ করতে হয়, আমরা ওই লেখার উপরে কার্সর রাখলে কিন্তু আমাদের শর্টকাট কমন ইউজ করতে পারি।
আচ্ছা, এরপর আমরা বড় হাতের এ দেখতে পাচ্ছি, এটার কাজ হচ্ছে আমাদের টেক্সট গুলোকে বিভিন্ন ধরনের ইফেক্টে পরিণত করে। আমি এই যে টেক্সটটাকে বিভিন্ন ডিজাইন করলো না, ইফেক্ট করলো না। যদি কখনো কোনো টেক্সটকে আমাদের ইফেক্টে পরিণত করতে হয়, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। পাশাপাশি ছোট হাতের এ বি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কোনো টেক্সটকে যদি আমরা হাইলাইট করতে চাই, তাহলে এর মাধ্যমে আমরা হাইলাইট করতে পারি। তাহলে এই বিতে ক্লিক করার পর আমরা যদি করতে চাই, তাহলে প্রথমে সিলেক্ট করব, করার পর আমরা যদি ওখানে ক্লিক করি, কালার চয়েস করে দেই, কিন্তু সেই লেখাটাকে আমাদের হাইলাইট করে দেবে। হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো লেখাকে আমাদের আকর্ষণীয় করতে হয় বা চোখে ধরাইতে হয়, সবার ফোকাস করতে হয়, তাহলে কিন্তু আমাদের হাইলাইট করতে হয়। এই কারণেই আমরা হাইলাইট করে থাকি। এরপর আমরা এখানে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কালারের কাজ সাধারণত 3 রকম হতে পারে। একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে শেডিং। আমরা এখানে জানলাম যে হচ্ছে হাইলাইট, এবার আমরা দেখবো যে কালার। কালার যেখানে সিলেক্ট করে আমি যদি বিভিন্ন ধরনের কালার গুলো রয়েছে, এখান থেকে নিজের ইচ্ছা মতো একটা কালার দিলাম। এখানে দেখা যাচ্ছে কি কালার, মানে যে টেক্সটটা লিখছে সেই টেক্সট গুলো শুধুমাত্র কালার চেঞ্জ হয়ে গেল। আর আমাদের হাইলাইটে ছিল যে আমার যে টেক্সট আছে, টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু কালার করছে। এরকম করে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের কালারের হাইলাইট আমরা এখানে দিতে পারি, সেটা আমাদের নিজেদের ইচ্ছে মতো। তাহলে আজকে আমরা এখানে ক্লিপবোর্ড এবং ফন্ট দুইটি বিষয়ে আমরা মোটামুটি জানলাম। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্টে আমার ভিডিও আগ্রহ বাড়বে এবং আপনাদেরকে নতুন নতুন বিষয় আমি শেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।